গত ৩রা এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গে ২০১৬ সালে যে এসএসসি নিয়োগ হয়েছিল সেই পুরো প্যানেলটাই বাতিল করেছে। তা এই প্রসঙ্গে একটা কথা খুব শোনা যাচ্ছে চারিদিকে, যে কথাটা খানিকটা এরকম যে গ্রামে একটা চোর ছিল, জানতো সবাই, কিন্তু চোরটাকে ধরা গেল না। যাই হোক, কোনো কারণে চোরটাকে ধরা যায়নি। তাহলে কি ব্যবস্থা নেওয়া হলো না, পুরো গ্রামই জ্বালিয়ে দেওয়া হলো। এখানেও ব্যাপারটা সেই একই রকম দাঁড়ালো, কারণ কে অযোগ্য কে যোগ্য বাছাই করা গেল না। পরিবর্তে কি হলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল, মানে যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী সবাই বাতিল হয়ে গেল। এবার প্রশ্ন এখানে কিছু আসে যে তাহলে এটা কেন বলা হচ্ছে যে যারা অযোগ্য প্রার্থী তাদেরকেই নাকি শুধুমাত্র টাকা ফেরত দিতে হবে, মানে বেতনের টাকা 12% সুদসহ ফেরত দিতে হবে, যোগ্য প্রার্থীদের দিতে হবে না। তাহলে এখানে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা গেল? আবার এটাও প্রশ্ন আসছে যে ৩ মাস পরে যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে নাকি শুধুমাত্র যোগ্যরাই বসতে পারবে সেই পরীক্ষায়, অযোগ্যরা বসতে পারবে না। তাহলে এখানেই বা কি করে যোগ্য অযোগ্য পার্থক্য করা গেল? এর উত্তরে একটাই কথা বলা যেতে পারে, এসএসসি কোর্টকে সদুত্তর দিতে পারেনি। এসএসসি কর্তৃপক্ষের তরফ থেকে কোর্টের কাছে ৫,৫০০ জনের একটা লিস্ট জমা দেওয়া হয়। এসএসসি কর্তৃপক্ষের দাবি ছিল এই ৫,৫০০ জন নাকি অযোগ্য, বাকিরা যোগ্য। কোর্ট তখন এসএসসি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে যে কিসের ভিত্তিতে আপনি এদেরকে অযোগ্য বলছেন আর কিসের ভিত্তিতে বাকিদেরকে যোগ্য বলছেন, কারণ ওএমআর তো আপনাদের কাছে নেই, তাহলে কিসের ভিত্তিতে বলছেন? এসএসসি এই প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু এই উত্তরটা শুধুমাত্র তাদেরই জানা, কারণ এই পরীক্ষার নিয়োগকর্তা তারাই। এখন যেহেতু এসএসসি ৫,৫০০ জনের একটা লিস্ট প্রকাশ করেছে যে এরা অযোগ্য ব্যক্তি, তাই কোর্ট সেই ৫,৫০০ জনকে টাকা ফেরত, মানে 12% সুদসহ টাকা ফেরতের আদেশ দিয়েছেন। সুতরাং এই যে খবরটা প্রকাশ্যে আসছে যে অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার কথা বলছে, যোগ্যদের নয়, এটা কিন্তু পুরোপুরি ঠিক না, এটা একটা ভুল চিন্তাভাবনা। কারণ এসএসসি যে ৫,৫০০ জনের কথা বলেছেন যে এরা অযোগ্য, কোর্ট শুধুমাত্র তাদেরকেই বলেছেন টাকা ফেরত দেওয়ার কথা। আর একটা বিষয়, যদি এসএসসি এই ৫,৫০০ জনের লিস্টটা না দিত তাহলেও কিন্তু পুরো প্যানেলটা ক্যান্সেল হতো। হ্যাঁ, তখন হয়তো কাউকে বেতন ফেরত দিতে হতো না, কিন্তু প্যানেলটা ক্যান্সেল হতোই। তাই বলা যেতেই পারে ২০২৫ সালের ৩রা এপ্রিল পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে একটা কালো দিন। একবার ভেবে দেখুন তো, এই যে ২৫,০০০-এরও বেশি জনের চাকরি গেল, অযোগ্যদের কথা বাদ দিলাম, কিন্তু যারা যোগ্য, যারা প্রকৃত মেধাবী, তাদের কথা ভাবুন। তারা তাদের মান সম্মান হারালো, আস্থা ভরসা সব কিছুই হারালো। তার থেকেও বড় কথা, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এমনিতেই শিক্ষক শিক্ষিকার সংখ্যা যথেষ্ট কম, তারপরেও যদি এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ বাতিল হয়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থায়। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার ওদের ভবিষ্যৎ কি বুঝতে পারছেন? যাদের এরকম দুরবস্থা তারা সকলেই আন্দোলনে নেমেছে। কার বিরুদ্ধে? রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে অবশ্যই। তো এখানে রইল সেরকমই কিছু বক্তব্য। এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলার নবান্নে আর কতদিন থাকতে পারেন, কিছুটা সময় নিচ্ছি আপনাদের জানাবো। হৃদয় অনেক বার্তা। এর জন্য মাত্র দায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাংগঠনিক দুর্নীতি, তারা দেদা চাকরি বিক্রি করেছে, তাদের দুর্নীতির কারণে আজকে এই করুণ অবস্থা আমাদের। আর কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়, কোনো হাইকোর্ট দায়ী নয়, কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয়। আজকের আমাদের এই জায়গা নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার, যেই সরকার 2011 সালে সরকার এসেছিল, সেদিন আমরাও সামিল ছিলাম। এই পরিবর্তন হয়েছে, এমন ভয়ঙ্কর আন্দোলন। ভিডিওটি এই পর্যন্তই। এ ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই জানিও। থ্যাংক ইউ।